ওয়েলকাম টু দ্য চ্যানেলের নাম হলো দ্য ফ্যাক্টস বিহাইন্ড বাংলা। এক্স্যাক্টলি আপনি যদি এই সেম ভিডিও দেখতে চান হিন্দিতে, তো আমাদের অবভিয়াসলি আরেকটা চ্যানেল আছে, আপনি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আপনি হিন্দিতেও সেই ভিডিও দেখতে পারেন। মেনলি আমরা এই চ্যানেলে যা দেখাবো তা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়া আপনি বলতে পারেন জিও পলিটিক্স, আপনি হয়তো বলতে পারেন যে ভারতে ইয়া ফির ভারতের আশেপাশে ইয়া ফির যে কোনো দেশে যেগুলো হচ্ছে সেগুলোই। তো চলুন শুরু করি আজকের দিনের ভিডিও। আজকের দিনের প্রথম যে ভিডিও এই চ্যানেলে হতে চলেছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসার জন্য কি গ্লোবালি গোটা দুনিয়াটা আপনাকে নিজেকে রিসেট করছে। অবভিয়াসলি গোটা দুনিয়াটা নিজেকে রিসেট করছে। কেন রিসেট করছে সেটারও আমি একটা একটা এক্সাম্পল দেবো। যেরকম আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প অনেকদিন আগে ইলেকশন জিতে গেছিল, আর এখন ডোনাল্ড ট্রাম্পের ওথ টেকিং সেরিমনি হতে চলেছে। তো নো ডাউট ডোনাল্ড ট্রাম্পের ওথ টেকিং সেরিমনি হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের হাতে গোটা গোটা ইউএস এর যা পাওয়ার আছে সব চলে আসবে। আর যে জন্য আমরা ডোনাল্ড ট্রাম্পকে এত ভালোভাবে চিনি, কে ডোনাল্ড ট্রাম্পের হাতে পাওয়ার আসলে ডোনাল্ড ট্রাম্প খুব তাড়াতাড়ি সেটাকে ইউজ করবে। যেমন আমরা জানি ডোনাল্ড ট্রাম্প যবে থেকে ইলেকশন জিতেছে তারপর থেকে ডোনাল্ড ট্রাম্প নিজের মতো করে যেটা উনি করবেন ইন ফিউচার সেইগুলো নিজে আপনি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। সঙ্গে সঙ্গে এলন মাস্কও ওনার সাথে আছে। এছাড়াও আমরা দেখতে চলেছি যে ডোনাল্ড ট্রাম্প আসার জন্য দুনিয়া কিরকম ভাবে নিজেকে রিসেট করছে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি হিন্ডেনবার্গ রিপোর্ট, যেরকম আমরা জানি হিন্ডেনবার্গ রিপোর্ট যখন এসেছিল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম হিন্ডেনবার্গের জন্য আদানিকে অনেক লস ফেস করতে হয়। বিভিন্ন কান্ট্রিতে আদানির এগেনস্টে অনেক রকম কথাবার্তা শোনা যায়। ইভেন অনেক কান্ট্রির পার্লামেন্টেও এটা বলা হয় যে আদানিকে তাদের দেশ থেকে বাইরে করে দেওয়া হোক, তার কারণ আদানি সৎভাবে বিজনেস করছে না। যার ফলে আদানির যে শেয়ার, যেগুলো শেয়ার মার্কেটে আদানির শেয়ারের উপর প্রচুর এফেক্ট হয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প আসার ব্যাস কিছু মানে ডোনাল্ড ট্রাম্প ওথ টেকিং সেরিমনি হওয়ার কিছুদিন আগেই আমরা দেখছি যে হিন্ডেনবার্গ নিজের তরফ থেকে অ্যানাউন্স করেছে যে তারা ইন ফিউচার গিয়ে আর মানে কাজ করবে না, তাদের যে কোম্পানি তারা বন্ধ করতে চলেছে। তার কারণ কোনো তারা স্পষ্টভাবে পাবলিকলি কিছু বলেনি। অন দ্য আদার সাইড যদি আমরা দেখি হিন্ডেনবার্গ অবভিয়াসলি একটা প্রফিটেবল সংস্থা, যে সংস্থা বহু টাকা আর্ন করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে হঠাৎ করে হিন্ডেনবার্গ নিজেদেরকে বন্ধ করতে চলেছে। আর এই নিউজটা ইন্ডিয়ান মার্কেটে একটা বহুত পজিটিভ এফেক্ট ফেলেছিল, যার ফলে আদানি শেয়ারের রাউন্ড অ্যাবাউট 9%-এর মতন হাইক আমরা দেখতে পাই। পরে কিছু কারেকশন হয়, বাট এক্সপেকটেশন কাউর এইটা ছিল না যে হঠাৎ করে হিন্ডেনবার্গ নিজেকে বন্ধ করে দেবে, আর তার পিছনে কি রিজন সেটা সে বলবে না। তো এই রিজনটা কি আপনার মনে হয় এর পিছনে ট্রাম্প দায়ী? যদি আপনার মনে হয় তো অবভিয়াসলি কমেন্ট করুন। এবারে আসছি আমরা সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে জাস্টিন ট্রুডো। যেমন আমরা জানি জাস্টিন ট্রুডো নিজের তরফ থেকে অলরেডি রিজাইন করে দিয়েছে, আর জাস্টিন ট্রুডো অ্যানাউন্স করেছে যে জাস্টিন ট্রুডো ইন ফিউচার গিয়ে সন্ন্যাস নিয়ে নেবে, ও আর কোনো রকম ভাবে উনি যে পলিটিক্স বা কোনো রকম কোনো ইলেকশনে লড়বেন না। তাহলে এর পিছনে কারণ কি? এর পিছনে অবভিয়াসলি কারণ হচ্ছে ট্রাম্প। তার কারণ আমরা জানি যে ট্রাম্প ইলেকশন জেতার পর যখন ট্রাম্প বলে যে কানাডার ওপরে নতুন ট্যারিফ ইম্পোজ হবে, যার ফলে কানাডা যেই সব জিনিসগুলো ইউএসএ বিক্রি করে বা যেসব ট্রেড হয় কানাডা আর ইউএস এর মধ্যে সেগুলোর কস্টিং অনেক বেড়ে যাবে। সেইটা নিয়ে যখন ট্রাম্পের সাথে জাস্টিন ট্রুডো মিটিং করে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, যে এত প্রবলেম শোনার পর ট্রাম্প জাস্টিন ট্রুডোকে সাজেশন দেয় যে তুমি একটা কাজ করো, যে ইউএসএ তো 50টা স্টেট আছে, আর তুমি 51তম স্টেট হয়ে যাও, আর আমরা তোমাকে গভর্নর করে দিচ্ছি। সেক্ষেত্রে ইউএস পুরো ক্যানাডাটাকে যেরকম ভাবে সামলানো ইউএস সামলাবে, তোমাকে এত কিছু ভাবতে হবে না। যেটা শুনে নো ডাউট জাস্টিন ট্রুডো প্রথমে ভাবে যে ট্রাম্প মজা করছে, বাট ট্রাম্প এই ব্যাপারটা নিয়ে খুবই সিরিয়াস ছিল। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক তাছাড়া বিভিন্ন সময় বিভিন্নভাবে ট্রুডোকে 51 স্টেটের গভর্নর হিসাবে মানে উল্লেখ করে, যার ফলে গোটা দুনিয়া এটা দেখে। এবং একটা সার্টেন টাইমের পরে ট্রুডো গিয়ে নিজের যে রেজিগনেশন ওটা সাবমিট করেছে, আমি আর ইন ফিউচার মানে আমি কানাডাকে লিড করবো না। অন দ্য আদার সাইড তার কিছুদিন পরে এখন দেখা যাচ্ছে ট্রুডো নিজের তরফ থেকে বলেছে যে আমি সন্ন্যাস নিয়ে নেবো, আমি ইন ফিউচার গিয়ে এমপি মানে মেম্বার অফ পার্লামেন্টের ইলেকশন লড়বো না, কোনো কিছুই করবো না। আমি হয়তো অন্য কিছু একটা করবো, বাট এরকম কোনো কিছুর সঙ্গে আমি আর যুক্ত থাকবো না যেটা পলিটিক্যাল কোনো রকম কোনো কিছু ক্রিয়েট করে। তো নো ডাউট এটা কি ট্রাম্পের এফেক্ট? আপনার কি মনে হয় প্লিজ কমেন্ট করুন। এছাড়াও যে 3 নম্বর পয়েন্টটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে গাজা ওয়ার। যেরকম আমরা জানি যে এতদিন ধরে গাজাতে ওয়ার চলছিল ইসরায়েলের সঙ্গে হামাসের। আপনারা হয়তো বলতে পারেন তো হামাস তো প্রায় শেষই হয়ে গেছিল, কিন্তু তবু ওয়ার, হ্যাঁ অবভিয়াসলি হামাস যে হোস্টেজ গুলোকে ধরে রেখেছিল তারা এখনো আছে তাদের কাছে। তার মধ্যে অনেক ইসরায়েলি আছে যারা অ্যাজ এ হোস্টেজ আছে, আর ইসরায়েলের কথা ছিল যে তারা ওদেরকে ছাড়াবে। আর ইসরায়েল নিজের মতো করে গাজাতে লড়ছিল। এবারে গাজা আর ইসরায়েলের যে ওয়ারটা সেটা মানে এক্স্যাক্টলি হামাস গাজা এলাকায় ইসরায়েল আর হামাসের যেই ওয়ারটা সেটা বহু বছর ধরে চলছে। তবু চলার পরও এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ওয়ারটা এন্ড হতে চলেছে, আর এতে সিজফায়ার অ্যানাউন্স হয়ে গেছে, যার ফলে ইসরায়েল আর অ্যাটাক করবে না
অন দ্য আদার সাইড এই সিজফায়ারের যে নিউজটা, এই নিউজটা হামাস যে সে খুবই পজিটিভলি নেয়, বা যারা গাজাতে আছে সেক্ষেত্রে বহুত প্যালেস্টাইনীয় আছে যারা খুব পজিটিভলি এই জিনিসটাকে নেয়। আর যদি দেখা যায় ইসরায়েল কোনোদিন এই জিনিসটাকে অত পজিটিভলি নেয়নি, কারণ ইসরায়েল চাইছিল যে ভাই গাজাটা পুরোটাই তাদের দখলে আসুক, যেটা এখন সম্ভব নয় যেহেতু সিজফায়ার অ্যানাউন্স হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পারি, হতে পারে যে ইন ফিউচার গিয়ে আমরা এক্সপেক্ট করছি যে হামাস শেষ হয়ে গেছে, বাট হামাস শেষ হয়নি। হামাস আগের থেকে অনেকই কম শক্তিশালী এখন, কিন্তু হামাস ইন ফিউচার গিয়ে আপনি দেখতে পারবেন মানে আজ থেকে প্রায় ধরুন 6 মাস, 8 মাস, 10 মাস পরেও হামাস আবার অ্যাক্টিভ হবে। হয়তো হামাসের পাওয়ার অতটা থাকবে না, বাট হামাস ইসরায়েলের এগেনস্টে অ্যাক্টিভ হবে। ইসরায়েল যেসব গাজা পট্টিতে যেসব জায়গাগুলো নিজের আন্ডারে নিয়ে নিয়েছিল সেই সব জায়গাকে রিকভার করার জন্য বা ডিফারেন্ট টাইমে ইসরায়েলের উপরে ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিতে হামাসই দায়ী হবে। আর হতে পারে যে এই যে সিজফায়ারটা, এই সিজফায়ারটা কেউ কেউ বলতে পারে যেটা তো টেম্পোরারি সিজফায়ার, ইন ফিউচার গিয়ে হয়তো ইসরায়েল আবার অ্যাটাক করবে। বা একটা মেজর ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প চায় না যে পৃথিবীতে কোনো জায়গায় যুদ্ধ হোক, তো সেই জন্য উনি চাইছেন যে যত তাড়াতাড়ি হোক, যে এরকম ভাবে হোক, এটা খতম হয়ে যায়। আর ডোনাল্ড ট্রাম্প আসার আগে এই ডিসিশনটা নিয়ে নেওয়া হয়, এই সিজফায়ারটা অ্যানাউন্স হয়ে যায়। এটা শোনার পর আপনি হয়তো বলতে পারেন তাহলে রাশিয়ার ইউক্রেন যুদ্ধটা কি হলো? অবভিয়াসলি রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ যেটা ডোনাল্ড ট্রাম্প চায় না সেটা হয়। ডোনাল্ড ট্রাম্প ওথ টেকিং সেরিমনি হওয়ার পর পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করবে। এছাড়া আমরা যদি দেখি এক্সপেক্টেড মানে আগামী 6-7 মাসের মধ্যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধও শেষ হয়ে যাবে। এই যুদ্ধটা শেষ হলে একটা এফেক্ট হবে যে যদি যুদ্ধতে সিজফায়ার অ্যানাউন্স হয়ে যায়, সেক্ষেত্রে যেই জায়গাটা যার দখলে আছে সেই জায়গাটা তার দখলেই থেকে যাবে। এই হিসাবে যদি আমরা দেখি, সেক্ষেত্রে সব থেকে যে প্রফিট হবে সেটা হচ্ছে রাশিয়ার। তার কারণ রাশিয়া ইউক্রেনের বেশি জায়গা দখল করে রেখেছে। হ্যাঁ, রাশিয়ারও কিছু জায়গা ইউক্রেন দখল করেছে, বাট সেইগুলো চারদিক দিয়ে যদি আমরা দেখি রাশিয়া কভার করে রেখেছে। তো নো ডাউট যদি সিজফায়ার অ্যানাউন্স হয় তখন এইটা ফ্যাক্টর। এখন যে যুদ্ধ, সে তো যুদ্ধ চলেই যাচ্ছে। একটা জিনিস আমরা এক্সপেক্ট করতে পারি, যে ভয়টা আমাদের লাগছিল যে এই যুদ্ধটা হয়তো নিউক্লিয়ার ওয়ারে কনভার্ট হবে, সেই নিউক্লিয়ার ওয়ারে এই যুদ্ধটা কনভার্ট হওয়ার চান্সেস যেটা, সেটা কমে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প এটা করতে দেবে না। অন দ্য আদার সাইড আর রাশিয়াও আগে থেকে নিউক্লিয়ার ওয়ারে যে রাশিয়াকে উস্কানি দেওয়া হচ্ছিল যে ভাই আমরা তোমাকে এইটা করছি ওইটা করছি, তোমরা চাও তো আমাদের উপরে নিউক্লিয়ার অ্যাটাক করো। তো রাশিয়া, নো ডাউট পুতিন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার গোটা পৃথিবীর সব সময়ে, সেই জন্য পুতিনও এই জিনিসটা করেনি। যদিও অনেক রকম অনেক সময় নিউজ এসছে, বাট এক্স্যাক্টলি রাশিয়ার তরফ থেকে করেনি। আগে গিয়ে আমরা এই ওয়ারটা যে নিউক্লিয়ার ইউজ আমরা দেখতে পাবো না। আর অবভিয়াসলি এটা ডোনাল্ড ট্রাম্পের পোস্ট এফেক্টে হবে, যেটা ডোনাল্ড ট্রাম্প যখন নেক্সট 4 ইয়ার্স ইউএস এর মধ্যে থাকবে, তার আন্ডারেই এই যে ওয়ারটা, এই ওয়ারটা খতম হয়ে যাবে। সব থেকে প্রবলেম যেটা হবে যে ইউক্রেনের বেশিরভাগ জায়গা যেটা, সেটা রাশিয়া পুনরায় ফিরে পেয়ে যাবে, রাশিয়ার টেরিটরি আন্ডার হয়ে যাবে। আর ইউক্রেনের যে লসটা হবে, সেই লসটা এখন ইউক্রেনকে সাপোর্ট করার জন্য হয়তো ইউরোপও ইউক্রেনের পাশে অ্যাক্টিভলি স্ট্যান্ড নেবে না, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসে গেছে। তো নো ডাউট এইগুলো হচ্ছে সব প্রি এফেক্ট। হয়তো আপনি এগুলো শোনার পরে আপনি বলতেই পারেন যে আমাদের প্রতিবেশীর কি খবর। হ্যাঁ, আমাদের প্রতিবেশী মোহাম্মদ ইউনিস, নো ডাউট যাদের ফেভারিট ছিল তারা তো আর পাওয়ারে নেই। সেক্ষেত্রে ওনার যেই ফান্ডিং বা ওনার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাই যদি না থাকে তাহলে উনি কি করবেন? তো 6-7 মাসের মধ্যে এটা আমরা দেখতে পারি যে ইউনিস বলতে পারে যে ওনার যে শরীর, তিনি খুবই অসুস্থতা বোধ করছেন, তাই জন্য ওনার তো অলরেডি বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন লোকেশনে উনি থাকতে পারেন। আমি আবার ফেরত যাচ্ছি আমার চিকিৎসার জন্য। আর বাংলাদেশে যা হয়েছে যা না হয়েছে সেটা তোমরা সামলাও, তোমাদের দেশ। তার কারণ আমার কাছে অল্টারনেট লোকেশন আছে, আমি ওখানে গিয়ে একটা আমার নিজের জীবন, বাকি জীবনটা আমি সুন্দরভাবে কাটাচ্ছি। আর বাকি তোমাদের দেশ তোমরা বোঝো। সব থেকে মেজর যেটা ইস্যু হবে, যে এত কষ্টের পর পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে পুনরায় ট্রেড এস্টাবলিশ করলো বা এত ভালো বন্ধুত্ব বাড়লো ওদের মধ্যে, সেই বন্ধুত্বটা হয়তো আগে গিয়ে আমরা দেখতে পাবো না। ইন ফিউচার আরো অনেক কিছু যেগুলো বাংলাদেশে যে মোহাম্মদ ইউনিস আসার পর থেকে এখন অব্দি যা যা সিগনেচার ক্রিয়েট করছেন, সেই সিগনেচার গুলো রিপেয়ার করতে বাংলাদেশে কে আরো কতগুলো বছর যে পিছিয়ে যেতে হবে ইন ফিউচার, বা কতগুলো বছর পিছিয়ে গেছে অলরেডি, সেগুলোকে রিকভার করতে কত যে কষ্ট করতে হবে, সেইটাই একটা বড় কোশ্চেন। এছাড়াও বাংলাদেশে ইন ফিউচার আমরা এক্সপেক্ট করতে পারি যে ট্রাম্প আসার পর অনেক কিছু নতুন দেখা যাবে, যেগুলো আমরা হয়তো পাস্টে দেখিনি বা পাস্টে আমরা এক্সপেক্টও করিনি। তো হোপফুলি এই ধরনের ভিডিও বা এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। এটা একটা এমন একটা ভিডিও যে ভিডিওতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে গোটা দুনিয়াতে জিওপলিটিক্সে কি হচ্ছে এই ধরনের রিপ্রেজেন্টেশন যেটা, সেটা আপনাদের সামনে করার চেষ্টা করছি। আপনি যদি চান, আমাদের হিন্দি চ্যানেল আছে, সেই হিন্দি চ্যানেলে আপনি গিয়ে সাবস্ক্রিপশন করতে পারেন। চ্যানেল লিঙ্ক যেটা, সেটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনাকে বলতে চাই, যদি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, তো আপনার লাইফে যে স্পেশাল লোক আছে বা আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন, তার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। কি হয়, এক্স্যাক্টলি আপনি যেটা পছন্দ করেন বা আপনার যেটা টেস্ট, সেই টেস্টটা যদি উনি জানতে পারেন, তো অবভিয়াসলি হতে পারে যে উনিও
শিখে যাবেন যে আপনার টেস্টটা কিরকম বা কিরকম ভাবে আপনার সঙ্গে একসঙ্গে গ্রো করতে। অন দ্য সাইড আমাদের মতো যে ছোটখাটো যারা ক্রিয়েটার আছে তারাও গ্রো করতে পারে খুব তাড়াতাড়ি। যদি আপনার এই ভিডিও ভালো লেগেছে তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যখনই সাবস্ক্রাইব করছেন যে বেল আইকনটা আছে ওইটাকে ক্লিক করে দেবেন, কেন ভিডিও যে অনেক অন্য আলাদা আলাদা টাইমে আসতে পারে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি আপনার সাপোর্ট বা আপনি কমেন্ট করে জানাতে পারেন। আজ এই অবধি, নেক্সট ভিডিও নিয়ে আমি পরের দিন আবার হাজির হয়ে যাব। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।